স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বছর জুড়ে বিভিন্ন ক্ষেত্রে তরুণরা অর্জন করেছে আশান্বিত সব সাফল্য। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসেছে বেশ কিছু স্বীকৃতি। তরুণদের সেসব প্রতিনিধিদের নিয়েই আজকের আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চিত্রশিল্পী মুস্তাফিজ কারিগর, চলচ্চিত্র নির্মাতা তাসমিয়া আফরিন মৌ ও সফল উদ্যোক্তা মোহাম্মদ উল্লাহ। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আপনাদেরকে। মুস্তাফিজ, আপনার কাছ থেকেই প্রথম শুরু করতে চাই। অবশ্যই চিত্রশিল্পী হিসেবে কাজ করছেন, তার পাশাপাশি লেখালেখিও করছেন। এই বছর জেমকন সাহিত্য পুরস্কারের নতুনদের জন্য যেই শাখাটি আছে সেখানে পুরস্কার পেয়েছেন। সব মিলিয়ে এই দুইটি ক্ষেত্রেই 2016 কেমন গিয়েছে আপনার কাছে, আপনার দৃষ্টিতে? অন্যরা কেমন করছে? নতুনদের জন্য বছরটি কেমন ছিল? ধন্যবাদ। সব মিলে বছরের শেষে এসে দেখলাম যে বছর শেষটা হলো খুবই চমৎকার এবং খুবই আশাব্যঞ্জক আর কি। এবছর আপনি যেটা বলছিলেন, তরুণ কথা সাহিত্যিক জেমকন পুরস্কারটা পেয়েছি আমি। আবার খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আজ বছরের শেষ দিন, আজ আমার তৃতীয় একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো। সর্বোপরি এই বছর চিত্রকলার ক্ষেত্রে আমি যেটা দেখেছি দেশে, মানে ক্রমাগত আমাদের বাংলাদেশের চিত্রকলা বিশ্বের চিত্রকলার সাথে মার্জ করছে এবং বিভিন্নভাবে স্বীকৃতি অর্জন করছে। এবছর আমাদের খুব তরুণ এবং কাছের বন্ধুরা চায়না আর্ট বিএনএল এবং জাপান আর্ট বিএনএলে তাদের কাজ সিলেক্ট হয়েছে, সেখানে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের খুব তরুণ এবং প্রমিনেন্ট একজন আর্টিস্ট বিশ্বজিৎ গোস্বামী, চায়নাতে তার একটা একক সলো এক্সিবিশন হচ্ছে। তো সব মিলে এবছর খুব সফলভাবে হয়েছে আর্ট সামিট। এখন আজকেই শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ ইয়ং আর্ট বিএনএল শিল্পকলা একাডেমিতে। তো সব মিলে দেখা যাচ্ছে যে চিত্রকলার ক্ষেত্রে প্রতিনিয়ত ও বিশ্বের অন্যান্য দেশের শিল্পীদের সাথে আমাদের দেশের শিল্পীরা ক্রমাগত তারা তাল মিলিয়ে চলতে পারছে। এই যে আর্ট বিএনএলটা হচ্ছে, এখানে বিশ্বের আরও প্রায় 52টা দেশের শিল্পীদের কাজ এখানে আসছে। সেখানে আমাদের দেশের তরুণ শিল্পীরা, মানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে তরুণ শিল্পীরা সেখানে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের শিল্পীরা যারা, বিশেষ করে তরুণ আপনাদের প্রজন্মের যারা, তারা বিশ্বে অন্যান্য জায়গায়, আপনি যেটি বলছিলেন যে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছেন, সেই প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটাতে কি শিল্পী তার নিজের মতো করেই যোগাযোগ করে নেন, নাকি আসলে অন্যান্য জায়গায় বিভিন্ন আর্ট গ্যালারি অথবা কম্পিটিশন যেখানে হচ্ছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে? এটা আসলে বর্তমানে যেটা খুব সুবিধে হয়েছে আর কি, অনলাইন, ইন্টারনেট এবং সার্বিক যে প্রযুক্তির সুযোগ, সেখানে একজন তরুণ চিত্রশিল্পী দেশ ছাড়িয়ে দেশের বাইরে খুব সহজেই পৌঁছে যেতে পারছে। ফেসবুক এবং টুইটার বা অন্যান্য মাধ্যমের তার ছবি, তার পেইন্টিংসগুলি সে শো করতে পারছে। এভাবে দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তাদের এককভাবে ডাক আসছে। ঠিক আবার ধারাবাহিকভাবে যেটা বহুদিন ধরে ঘটছে, সেটা হলো বিভিন্ন দেশ থেকে এরকম ওপেন বিএনএলের লেটার আসে। সেখানে বাংলাদেশের শিল্পীরা, বিশেষত তরুণ শিল্পীরাই সবসময় বেশি কাজ জমা দেয় এবং খুব সফলভাবেই তারা প্রতিবারই দেখাচ্ছে যে একজন দুইজন করে সেখানে খুব সফলভাবেই সেই জায়গাটা করে নিতে পারছে আর কি। মুস্তাফিজ, আপনার কাছ থেকে আরও কিছু বিষয় জানবো। আমরা একটু তাসমিয়ার কাছে যাব। তাসমিয়া, আপনার কাজ অবশ্যই ক্যামেরা নির্ভর কাজ, ক্যামেরা নিয়ে কাজ করছেন এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে একটা বিশেষ, আমরা যেটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, সেখানেই কাজ করছেন। সেই ক্ষেত্রে আমরা একটু জানতে চাই এই বছরটা কেমন গিয়েছে, স্বল্প দৈর্ঘ্য নির্মাতারা কোথায় কোথায় কাজ করেছেন এবং সেগুলি বাংলাদেশে এবং দেশের বাইরে প্রদর্শনী, অর্জন, সবটা মিলে একটা ছোট্ট যদি চিত্র তুলে ধরেন। কারণ সত্যি এই ক্ষেত্রে আমরা নিজেদেরকে করছি যে কিছু মানে পুরস্কার জেতা ছাড়া অন্যগুলি সম্পর্কে আমাদের ধারণা খুব কম। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে অনেকদিন ধরেই ফিল্মের সাথে যুক্ত। আমি বেশ কিছু বড় ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলাম, বাচ্চু ভাইয়ের সাথে, রুবায়েতের সাথে, তারপর হচ্ছে আপনার অনিমেষ রাজের সাথে, তারেক মাসুদের সাথেও কিছু কাজ করা হয়েছিল। আর এছাড়া আমি ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছি অনেকদিন ধরে। বেসিক্যালি আমার শুরু ডকুমেন্টারি ফিল্ম দিয়ে, এ পর্যন্ত 7টা চলচ্চিত্র করা হয়েছে ডকুমেন্টারি, এবং শর্ট ফিকশন আমার এই প্রথম করা হলো কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি।
তো আমাদের এখানে যেটা হয় যে মার্কেটিংটা আসলে শর্ট ফিল্মের ক্ষেত্রে যেহেতু এটা হলে চালানো সম্ভব হয় না, আমরা তো আসলে বিভিন্ন ফেস্টিভ্যালে আমাদের ছবিটা প্রদর্শনী করি। তো সেই ক্ষেত্রে আসলে এখন তরুণরা অনেক বেশি আগাচ্ছে এবং এক্ষেত্রে অনেক নতুন প্রযোজক আসছেন যারা আসলে কাজ করছে। যেমন আমার প্রডিউসার খনা টকিজের রুবায়েত হোসেন, ও নিজেও একজন ফিল্ম মেকার এবং ও যখন আমার একটা ছোট গল্প প্রকাশিত হওয়ার পর খুব আগ্রহ নিয়ে বলে যে ও এটা প্রডিউস করতে চায়, তখন আমি এই কাজটা করি। প্রায় 1.5 বছর ধরে আমরা কাজটা করি এবং আপনি হয়তো জানেন যে গত নভেম্বরের 30 তারিখ একটা খুবই ভালো শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে, ফ্রান্সে তুস্কো শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটা প্রতিযোগিতায় অংশ নেয় এবং তারপরে বাংলাদেশের স্বাধীন ও মুক্ত চলচ্চিত্র উৎসবে এটা তারেক শাহরের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে। পোল্যান্ডের একটা ফেস্টিভ্যালে যায়, খুবই সম্মানজনক। এবং তারপরে হচ্ছে ইন্ডিয়ার মুম্বাইতে থার্ড আই এশিয়ান 15 ফিল্ম ফেস্টিভ্যালে এটা আর একটা জুরি অ্যাওয়ার্ড পেয়ে আসে। তো আমাদের মতো এরকম অনেক তরুণরাই আসলে এখন শর্ট ফিকশনের দিকে ঝুঁকছে। প্রধানতম কারণ হচ্ছে নিজেকে আসলে তৈরি করা এক, আর দ্বিতীয় হচ্ছে যে যেহেতু প্রথমেই বড় ছবিতে আসলে ফিনান্স পাওয়া, প্রডিউসার পাওয়াটা একটু কষ্ট হয়, কিন্তু শর্ট ফিকশনের ক্ষেত্রে যেহেতু বাজেটটা একটু কমে যায়, সেক্ষেত্রে তারা এই জায়গাটা নিজেদেরকে তুলে ধরতে পারে। এবং আপনি হয়তো কিন্তু জানেন সেক্ষেত্রে বাজেট কম হলেও পরেও বাজেটটা লগ্নি যত কমই হোক সেটা ফিরে আসার নিশ্চয়তাটা কি এই ক্ষেত্রে খুব বেশি থাকে? ফিরে আসার নিশ্চয়তাটা যেটা হয় যে ধরেন একটা ছবি যেহেতু হলে যায় না, এটা বিভিন্ন ফেস্টিভ্যালে যায় এবং বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে আসলে যদি আপনার কোয়ালিটি প্রোডাকশন আপনি করতে পারেন, নানানভাবে ওখানেও একটা বিক্রির ব্যাপার হয় যে ওখান থেকে আপনার ছবিটা কেনা হয়, তারা বিভিন্ন মার্কেটের লোকরা আসে এবং ওখান থেকে ছবিটা কেনার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করে যদি তাদের পছন্দ হয়। তাছাড়া পুরস্কারগুলো প্রাপ্তির সাথে সাথে ওখানে অর্থনৈতিকভাবেও তারা পুরস্কারের সাথে একটা সম্মানী প্রদান করে এই হিসেবে। এবং একটা ছবি আসলে বছর ঘুরে বিভিন্ন ফেস্টিভ্যালে যায়। আমারটা যেমন মাত্র 1 মাসের মধ্যে 4টা ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করলো এবং 2টা থেকে সে পুরস্কার নিয়ে এসেছে। ফলে আগামী 1 বছর আমরা জানি যে এটা আরো অনেকগুলো ফেস্টিভ্যালে যাবে। ফলে এটা যদি আমরা কোয়ালিটি প্রোডাকশন করতে পারি, তাহলে আসলে শর্ট ফিল্মেরও বাজার আছে। এবং সেক্ষেত্রে যারা লগ্নি করে তাদের দিক থেকে যদি চিন্তা করা হয় যে হয়তো এটা আমরা ঠিক মার্কেটটা যেভাবে দেখি অন্য যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, এখানে হয়তো মার্কেটটা একটু ডিফারেন্ট, যার কারণে আমাদের জন্য বোঝা অনেক কঠিন যে সত্যিকার অর্থে লগ্নিটা কিভাবে করবো। আর আরেকটা বিষয় সবসময় আমরা যেটা দেখে এসেছি যে বিশেষ করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে এখানে কিন্তু মানে পুঁজি হিসেবে ভালোবাসাটাই সবসময় বেশি ছিল, যার কারণে এটা এক ধরনের মনে হয় যে ঠিক এটা বিজনেস কেস হিসেবে আমরা বুঝে উঠতে পারি না। সেটা তো বটেই। কারণ হচ্ছে আপনি শর্ট ফিকশনের কথা বাদ দেন, আমাদের যে মূলধারা যে চলচ্চিত্র আমরা যারা বানাচ্ছি, এখানেও তো আসলে মার্কেটিংটা সেই অর্থে এখনো তৈরি হয়ে উঠে নাই, বা নানান ধরনের পলিটিক্স আছে, নানান ধরনের ঘটনা ঘটে যেগুলোর কারণে আপনি ইচ্ছা করলে একটা ছবি বিভিন্ন হলে দিতে পারেন না। ফলে বাজারটা আমার যেটা মনে হয় সবসময় যে ফিল্ম মেকার আমরা যারা বানাচ্ছি এবং নতুন যারা আরো আসছেন, যারা প্যাশন হিসেবে নিচ্ছেন এই কাজটাকে, তাদের মূল চ্যালেঞ্জটা হয়ে যায় সেখানে যে আমরা আসলে কি বানাতে চাই। বাজারটা আমার মনে হয় যে আরো অনেক পরের প্রশ্ন, কারণ এটা হচ্ছে একদমই রাষ্ট্রীয় একটা ডিসিশন। সরকার যদি মনে করে, রাষ্ট্র যদি মনে করে যে আমরা এইটাকে শিল্প হিসেবে দেখছি, যেহেতু ঘোষণা এসেছে অলরেডি, এবং এর বাজারটা কিভাবে আরো প্রসারিত হবে সেইটার যদি একটা ওনারা পার্মানেন্ট সলিউশন করেন, যেটা আমরা ভারতেও দেখেছি হয়েছে, সেইটা করলে কিন্তু খুব সহজেই আমরা এই মার্কেটিং এর যে ঝামেলাটা আমরা ফেস করি সেটা সমাধান সম্ভব। কিন্তু ফিল্ম মেকারদের মূল জায়গায় যে ঝামেলাটা হয়ে যায়, যেহেতু বাজারের প্রশ্নটা বারবার আসে যে আমরা আসলে কোয়ালিটি প্রোডাকশন বানাই কিনা, আমরা যা চাই তা আমরা আসলে বানাই কিনা, নাকি আমরা বাজারের কথা চিন্তা করে আসলে পরে বানাই। ফিরে আসা আপনার কাছ থেকে এই বিষয়টা আরেকটু বিস্তারিত জানবো যে সত্যিকার অর্থে সরকার কি করতে পারে বাজার আরো প্রসারিত করার ক্ষেত্রে। এবং আমরা দেখেছি যে শর্ট ফিল্ম যে একটা আন্দোলনের মতো একটা লম্বা সময় ধরে বাংলাদেশে চলছে এবং সেটার কিন্তু বলা যায় যে প্রত্যক্ষ সুবিধা বা বেনিফিট সেটা আমাদের দেশে নানানভাবেই আমরা পেয়েছি। পরে ওইটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য আমরা তাকিয়ে থাকবো নিশ্চয়ই সরকারের দিকে এবং অবশ্যই যারা শর্ট ফিল্মের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের দিকে। মোহাম্মদুল্লাহ, আপনার কাছে আসতে চাই, ব্যবসার ক্ষেত্রটা কেমন বাংলাদেশের সাধারণভাবে? আমরা মানে ছোটবেলা থেকেই কেউ ব্যবসায়ী হবে এরকম লক্ষ্য নিয়ে আগায় না, এমনকি শেষ পর্যন্ত যারা ব্যবসায়ী হন তারাও তাদের জীবনের লক্ষ্য ব্যবসা বা খুব অনেকগুলি প্রায়োরিটির মধ্যে সবার আগে ছিল এরকম দেখা যায় না। ব্যবসায় আসাটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবার থেকে বাধা ডিঙিয়ে প্রথম চ্যালেঞ্জটা পরিবার থেকে পার করতে হয়। সবকিছু মিলিয়ে তারপরেও আপনি ব্যবসা করছেন এবং ব্যবসার ক্ষেত্রে এই বছর আপনাকে সরকার একটা স্বীকৃতি দিয়েছে যে তরুণদের মধ্যে সবচেয়ে বেশি
কর দিয়েছেন আপনি, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। একটু জানতে চাই যে ব্যবসার পরিস্থিতি কেমন ছিল? আসলে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা জিনিস দেখেন, আমাদের দেশের 1971 সাল আমাদের দেশের স্বাধীনতার পর আমাদের দেশের বয়স হচ্ছে 46 ইয়ার্স। ঠিক আছে, এই 46 ইয়ার্সে দেখা যায় যে আমাদের দেশে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু বিজনেস ছিল না। আমাদের অবস্থান একসময় ছিল কৃষিকাজের উপর নির্ভর। এই কৃষিকাজের থেকে আস্তে আস্তে স্বাধীনতার পর কিন্তু আমরা এই পড়াশোনা নিয়ে আমাদের পরিবার, আমাদের দেশ এডুকেশন নিয়ে কিন্তু বেশি প্রাধান্য দিল। তো এডুকেশন নিয়ে যখন আমাদের দেশ, আমাদের সরকার, প্রাক্তন যে সরকারগুলি ছিল, সেই এডুকেশন নিয়ে যখন আমরা অগ্রসরমান হইলাম, তখন দেখা যায় আমাদের জবের ক্ষেত্রটা দেখা যায় যে অনেক ওপেন হয়ে গেল। জবের পরই কিন্তু দেখা যায় যে আমাদের এই তরুণ সমাজের মধ্যে, ঠিক আছে, দেখা যায় যে ব্যবসা নিয়ে একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। আপনি দেখেন আমি যতটুকু জানি বাংলাদেশে গার্মেন্টস শিল্পটা, আমি যেহেতু গার্মেন্টস ব্যবসায়ী, আমি গার্মেন্টস শিল্প সম্পর্কেই ভালো জানি। দেখা যায় বাংলাদেশে দেশ গার্মেন্টস 1979 সালে কিন্তু তারা প্রথম বাংলাদেশে গার্মেন্টসের কনসেপ্টটা নিয়ে আসে। ঠিক আছে, এই 1979 সাল থেকে শুরু করে আজকের পর্যন্ত আমি নিজেও দেখছি, আমি যখন ছোট ছিলাম দেখা যায় যে তখন আমি নিজে দেখছি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে, কিন্তু তখন গার্মেন্টস ব্যবসা কি সেটা কিন্তু আমার নলেজে ছিল না। আমি তখন ছিলাম স্কুলের স্টুডেন্ট, আমি স্কুলে পড়তাম, তাই না? তো আস্তে আস্তে দেখা যায় যে এই যে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন সেক্টর আসতে লাগলো। আমরা দেখা যায় যে আমি আমার ব্যবসা শুরু করেছি হচ্ছে 9 বছর আগে। 9 বছর আগে, দীর্ঘ 9 বছরের পরে আমি গভর্নমেন্ট থেকে দেখা যায় যে গভর্নমেন্ট থেকে আমি একজন নতুন উদ্যোক্তাদের মধ্যে একজন আমি ট্যাক্স কাট পেয়েছি। ঠিক আছে, এটা অবশ্যই আমার জন্য, এবং আমি মনে করি এটা শুধু আমার জন্য, আমার গর্বের ব্যাপার না, এটা হচ্ছে আমাদের দেশের গর্বের ব্যাপার, আমাদের তরুণ সমাজের জন্য এটা একটা গর্বের ব্যাপার। এটাও আমি মনে করি যে আমাদের তরুণ সমাজকে এটা অনেক উদ্বুদ্ধ করবে। আজকে আপনারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমি একজন তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা হিসাবে ট্যাক্স কাট পেয়েছি। আজকে হয়তো টিভিতে অনেকে দেখছে। ঠিক আছে, তো এ হলো ব্যাপার আর কি। তো ব্যবসার যে ব্যাপারটা, ব্যবসার কালচারটা আমাদেরকে আরো সামনের দিকে নিয়ে যেতে হবে। আসলে আমাদের ব্যবসার কালচারটা কিন্তু খুব বেশি দিনের না। ঠিক আছে, বেশি দিনের না, কিন্তু তারপরে ওই যে ব্যবসার সংস্কৃতি, এবং আমি প্রথমেই যেটা বলছিলাম যে সত্যিকার অর্থে এখনো পর্যন্ত বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে যারা আমরা বাসিন্দা, তাদের মধ্যে কিন্তু এক ধরনের দ্বিধা আছে যে পরিবারের কোনো সদস্য ব্যবসা করতে গেলে আমরা ভয় পাই, কারণ এটা অনেক বেশি ঝুঁকি মনে হয়। ঝুঁকি তো অবশ্যই আছে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু চাকরি করাটা কম ঝুঁকিপূর্ণ মনে হয়। সেক্ষেত্রে এই যে এটার মধ্যে যে একটা চ্যালেঞ্জ নেয়ার প্রবণতা আছে ব্যবসা করার ক্ষেত্রে, সেই চ্যালেঞ্জটা নেওয়া আসলে এই যে চ্যালেঞ্জের ব্যাপারটা বলতেছেন, আসলে চ্যালেঞ্জ কিন্তু সব জায়গায়, আপনি জব ক্ষেত্রে বলেন, আপনি বিজনেস ক্ষেত্রে বলেন, চ্যালেঞ্জ সব জায়গায়। এখন আসলে কে কতটুকু চ্যালেঞ্জ নিতে আসলে পারে, আসলে কে কতটুকু তার স্ট্রেংথটা বা তার ক্যাপাসিটিটা কে কতটুকু কাউন্ট করতে পারে, সেটা অনুযায়ী সে কিন্তু তার ফিউচার প্ল্যানিং সেট করে। যেমন আমরা ভবিষ্যতের প্ল্যানিং নিয়ে আরো অনেক কথা বলবো, সব ক্ষেত্রে সবার কাছ থেকেই শুনতে চাইবো। একটা বিরতির পর ফিরে এসে আমরা একটু সামনের দিকেই তাকাবো। আশা বাংলাদেশের নিচে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। মুস্তাফিজ কারিগর, আপনার কাছে ফিরে আসতে চাই এই বিষয়টি নিয়ে যে ভবিষ্যৎ শিল্পীরা কাজ করছেন, শিল্পীদের কাজ করার শুধু পেশা হিসেবে নেয়ার যেমন একটা প্রবণতা আমরা দেখছি যে শুধুমাত্র ছবি আঁকাটাই পেশা হিসেবে নিচ্ছেন, সেটা হয়তো আগে এত সহজ ছিল না। আবার একই সঙ্গে শিল্পীরা আরো নানান মাধ্যমেও নিজেদেরকে বিকশিত করতে পারছেন, সেই সুযোগগুলি এখন কি রকম বাড়ছে না কমছে, কি মনে হয়? এটা তো অনেক বেড়েছে, মানে অনেক ক্ষেত্র তৈরি হয়েছে চিত্রশিল্পীদের জন্য। এখন একজন চারুকলার একটা স্টুডেন্ট, সে সফলভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে বের হয়ে হয়তো অনেকে টিচার হচ্ছে, আর সবাই কি করছে, হয়তো প্রতি ব্যাচে দেখাচ্ছে 100 জন স্টুডেন্টের মধ্যে 10 জন খুব আক্ষরিকভাবে ছবি এঁকে চলেছে, আর 90 জনকে আমরা যদি দেখি, দেখা যাবে এদের বেশিরভাগই টেলিভিশনের খুব ভালো একটা চাকরি করছে, সেটা মোশন ডিজাইন করছে, সে গ্রাফিক্স করছে।
জুতোর কোম্পানিতে চাকরি করছে, বাটা বা অ্যাপেক্সের ভালো ডিজাইনার তারা, এবং দেখা যাচ্ছে তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে ফ্যাশন হাউস করছে। এরকম অসংখ্য ক্ষেত্র তৈরি হচ্ছে আর্টিস্টদের জন্য, এবং বড় বড় আর্কিটেক্ট ফার্মগুলোতে আর্টিস্টরা চাকরি করছে। এইভাবে অসংখ্য জায়গা তৈরি হয়েছে আর্টিস্টদের জন্য, শুধুমাত্র ছবি আঁকা। এবং তারা এমন নয় যে ছবি আঁকাটা ছেড়ে দিয়েছে, সেখানে চাকরি করেও তার ভেতরে ভেতরে তারা ছবি আঁকছে। পেশা হিসেবে এরকম বিকল্প অনেকগুলি বিকল্প পথ তারা এখন তৈরি হয়েছে। একটা জায়গায় নিশ্চয়ই আমি জানি না এখন কিরকম আছে, বিশ্বের অনেক জায়গায় কিন্তু ছবি বিক্রির জন্য এক ধরনের এজেন্সি তৈরি আছে, বাংলাদেশে এরকম এখনো নজর পড়েনি। সেই ক্ষেত্রে এটা বাংলাদেশে এখনো মানে সেভাবে ঘটেনি, হয়তো দু একজনের ক্ষেত্রে সেটা ঘটতে পারে। বাট আমি মানে আপনি বহির্বিশ্বে যাওয়ার আগে শুধু ইন্ডিয়াতে, কলকাতাতেও যদি আমরা দেখি, ওখানে একজন আর্টিস্টের পেছনে এক বা একাধিক এজেন্ট থাকে। তারা দেখা যাচ্ছে কি একজন আর্টিস্টের পেছনে 2 বছর মূলত তারা একটা মার্কেট ডেভেলপমেন্ট কাজ করে। সে একজন আর্টিস্ট মানে একজন এজেন্ট আমার পেছনে 2 বছর সময় দিবে, এই 2 বছর থেকে সে কোনো বেনিফিট আমার কাছে নিবে না, সে আমার মার্কেটটা তৈরি করবে বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে, বিভিন্ন ব্যবসায়িকের কাছে। যখন আমার মার্কেটটা তৈরি হবে, যখন আমার ছবি বায়াররা কিনতে থাকবে, তার থেকে একটা পার্সেন্টেজ আমার এজেন্ট নেবে। সেই ট্র্যাডিশনটা, সেই চলটা এখন আমাদের এখানে ওইভাবে তৈরি হয়নি। এখানে ছবি বিক্রির বাজারটা তো খুবই ছোট, এবং তবে আসার কথা যে বাড়ছে। দেখা যাচ্ছে যে অনেক ইন্টেরিয়র ফার্ম এবং দেখা যাচ্ছে যে আর্কিটেকচারাল ফার্মগুলি তারা বড় বড় ইনস্টলেশন করছে, বিভিন্ন মার্কেটের সামনে স্কাল্পচার করছে। যেমন হামিদুজ্জামান খানের অনেক স্কাল্পচার দেখবেন ঢাকার বিভিন্ন মার্কেটের সামনে বা বিভিন্ন হসপিটালের সামনে। এভাবে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আর্কিটেক্ট ফার্মের সাথে বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের সাথে যোগ হয়ে যাচ্ছে আর্টিস্টদের, ফলে এই ক্ষেত্রে আর্টিস্টদের কাজের ক্ষেত্র অনেক তৈরি হচ্ছে। অবশ্যই মৌ, আপনার কাছে একটু আসতে চাই যে আমাদের চলচ্চিত্রের ক্ষেত্রটিও একই রকম সমস্যা আমরা দেখি, যে মার্কেটিং এর কথা যেটি আপনি বলছিলেন, সেই ক্ষেত্রে ধরেন সরকারিভাবে বা বেসরকারিভাবে কি করলে পরে অন্তত মূলধারার চলচ্চিত্র যেরকম, একই সঙ্গে যেটা আমরা বিকল্প ধারাটা খুব পছন্দ না এখন অনেকের আমি দেখি, কিন্তু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে কি মনে হয়? আসলে মানে আর্টের তো বিভিন্ন সেক্টরে আমরা কাজ করছি ভাই, আমি সবাই এরকম। তো আমাদের যেটা হয় যে মানে সমস্যা আসলে অনেক, কিন্তু সমাধানের জন্য আসলে মূল উদ্যোগটা যদি নেওয়া হয় তাহলে আসলে অনেক সহজ হয়ে যায়। যেমন ধরেন আমরা যদি দেখি যে এটা তো আসলে একটা চর্চার ব্যাপার, যে আপনি কালচারটাকে চর্চা করছেন কিভাবে এবং সেটাকে কোন উদ্যোগটাকে আপনি স্বাগত জানাচ্ছেন, এটা একটা বড় ব্যাপার। ধরেন আমাদের এখানে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন করার জন্য শুধুমাত্র যারা মেকার হতে চায় বা ফিল্মের সাথে আগ্রহী তারাই করে। আপনি দেখেন ইন্ডিয়াতে পুনে ইনস্টিটিউটে বাধ্যতামূলকভাবে সরকারি চাকরি করেন যারা, তাদেরকে মানে প্রতি 3 মাস বা 1 মাস, আমি এই মুহূর্তে সময়টা বলতে পারছি না, 1 মাসের একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করানো বাধ্যতামূলক, কারণ ওই চর্চাটা তাদের মধ্যে তৈরি করা। আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা যেহেতু এখন অনুদান বেড়েছে এবং অনুদানের টাকার পরিমাণও সরকার অনেক বাড়িয়েছে, যখন সরকারি কর্মকর্তারা নানান ধরনের সিদ্ধান্ত নেন, তারা আসলে ইন্ডাস্ট্রিকে অনেক সাপোর্ট করতে পারেন। আমাদের এইখানে কিন্তু অনেক ক্ষেত্রে এই অভিযোগটা আসে যে বিশেষ করে ধরেন অনুদানের প্রশ্নে যদি আসে, ঠিকমতো যাচ্ছে কিনা, যথাযথ জায়গায় যাচ্ছে কিনা, যথাযথ স্ক্রিপ্ট বাছাই হয়েছে কিনা, সবকিছু মিলিয়ে কিন্তু এটা অবশ্যই আমার মনে হয় যে এটা খুব ভালো চর্চা হতে পারে, যে যারা সিদ্ধান্ত নেবে তাদেরকেও এই বিষয়টার সাথে যুক্ত করা এবং ধরেন সঠিক জায়গায় সঠিক মানুষগুলোকে বসানো। যেটা হয় যে আপনি অনেক ধরনের ইনস্টিটিউট করলেন, অনেক ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু যারা হচ্ছে ডিসিশন নিচ্ছেন বা উপরে বসে আছেন, তারা আসলে এই ব্যাপারটায় কত বেশি সংবেদনশীল, বা তারা আসলে কোন ধরনের সিনেমাকে মনে করে যেটা বাংলাদেশের সিনেমা হয়ে উঠতে পারে, বা কোন বিষয়গুলোকে তারা আগ্রহ নিয়ে বলবে যে আচ্ছা ঠিক আছে এই কাজগুলো তৈরি করা হোক। এবং ধরেন একটা আছে ট্যাক্সের বিষয় আছে, যে আপনি যারা কাজ করছেন তাদেরকে আসলে ট্যাক্সটা কি কমিয়ে দিবেন কিনা, এটা একটা প্রশ্ন। হলগুলার যে অবস্থা গিয়েছে, এখন তো হল বলতেই কিছু নাই, বড় বড় হলগুলো সমস্ত ভেঙে এখন মার্কেট হয়ে যাচ্ছে। তো সেটাও যদি হয়, সেখানে প্রত্যেকটা হলের মার্কেটের সাথে যদি একটা সিনেপ্লেক্স তৈরি করা থাকে, এবং এই যে সার্বিক একটা যে চেইন আছে, যেই চেইনটার কারণে হচ্ছে যে একটা টিকিট যদি 35 টাকা বিক্রি হয়, সেখানে হচ্ছে প্রডিউসার মাত্র 7 থেকে 10 টাকা পান। ফলে আপনি সিনেমা যদি দর্শকরা দেখেনও, তাও হচ্ছে প্রডিউসারের পকেটে আসলে টাকাটা আসবে না, তারপর তো বাকি যারা পিছনে আছে আরো পরের ব্যাপার। ফলে এই টোটাল চেইনটাকে আসলে একটা
সঠিক সিদ্ধান্তের মধ্যে নিয়ে আসা, এবং এখানে যারা আসলে সত্যিকারের এই অর্থে কাজ করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে আসলে ডিসিশনগুলো নেওয়া। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে যারা এই সংশ্লিষ্ট তাদেরকে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করা যায় সেটা আমার কাছে মনে হয় একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমরা আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই খুব ভালোভাবে এটার একটা মানে সম্পৃক্ততা চলে আসবে। মোহাম্মদুল্লাহ, আপনার কাছে আসবো একটা বিরতির পর, কিন্তু জানতে চাইবো যে বাংলাদেশে ব্যবসা করাটা এখন কি পরিস্থিতি আছে এবং মূল চ্যালেঞ্জগুলি, বিশেষ করে গার্মেন্টস ক্ষেত্রে কোথায় কোথায় মূল চ্যালেঞ্জগুলি আপনাদের মোকাবেলা করতে হয়? কারণ আমরা জানি যে ধারাবাহিকভাবে অনেক সাফল্য দেখা যাচ্ছে ম্যাক্রো লেভেলে, আমরা এখনো পর্যন্ত নানান সমস্যার সত্ত্বেও কিন্তু এগিয়ে যাচ্ছি, গ্রোথটা পজিটিভ, কিন্তু সেখানে নিশ্চয়ই ভেতরে অনেকগুলি রক্তক্ষরণের মধ্য দিয়েই সেটা হয়। আমরা সেগুলি সম্পর্কে একটু জানতে চাইবো। একটা বিরতির পর ফিরে আসছি আপনার কাছে। আশা বাংলাদেশের নিচ্ছে আর একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। মোহাম্মদুল্লাহ, যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কাজ করার ক্ষেত্রে যদিও অনেক সাফল্য আমরা দেখছি, ভালো হচ্ছে, কিন্তু সেই সাফল্যের পেছনে কি কি চ্যালেঞ্জগুলি আপনাদেরকে মোকাবেলা করতে হচ্ছে? আসলে আমি বর্তমান যে চ্যালেঞ্জ এইটাই সম্বন্ধে আমি আসলে বলতে যাচ্ছি। দেখেন, আমরা রানা প্লাজার ঘটনাটা কিন্তু আমাদের দেশের যেমন মানুষ যেমন জানে, তেমনি ইন্টারন্যাশনালি কিন্তু এই ব্যাপারটা সবাই জানে। যদিও রানা প্লাজা বাংলাদেশে 10,000 ফ্যাক্টরি আছে, 10,000 ফ্যাক্টরির মধ্যে একটা ফ্যাক্টরি। এখন দেখেন, এই রানা প্লাজার ঘটনাটা ঘটার পরে কিন্তু এটা আমরা মোটামুটি কাটায় উঠছি, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা এই যে 2016 জুনে আমাদের যে হলি আর্টিজানের যে হলি আর্টিজানের আগে একটা জিনিস জানতে চাই যে রানা প্লাজার ঘটনার পরবর্তীতে কমপ্লায়েন্সের ক্ষেত্রে কি বাংলাদেশের একটা বড় পরিবর্তন? এটা আপনি খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। বাংলাদেশে রানা প্লাজার ঘটনার পর প্রতিটা ফ্যাক্টরির মালিক এবং যারা এখানে সার্ভিস হোল্ডার তারা কিন্তু কমপ্লায়েন্সের ব্যাপারে অনেক সচেতন হয়েছে, এবং কমপ্লায়েন্স নিয়ে বাংলাদেশের ইতিহাসে রানা প্লাজার ঘটনার পর কিন্তু কমপ্লায়েন্স নিয়ে সবচেয়ে বেশি কাজ হচ্ছে। আপনি দেখেন, আগে আমি নিজেও আপনি তো জানেন যে আমি একজন আমার বাইং হাউস ওনার। আমি আসলে বেসিক্যালি অর্ডার কালেক্ট করি এবং অর্ডার প্লেস করি। তো আমাদের বায়ারের কিছু কিন্তু কমপ্লায়েন্সের ইস্যু থাকে। তো আমার নিজের টিম, আমি নিজে মাঝে মধ্যে যখন আমি ফ্যাক্টরি ভিজিট করি, আমি দেখি যে আমার 5-7 বছর আগের ফ্যাক্টরি এবং প্রেজেন্ট ফ্যাক্টরির মধ্যে অনেক ডিফারেন্স। তারা দেখা যায় যে ফায়ার সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করতেছে, তারা দেখা যায় যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট নিয়ে খুবই নাইসলি কাজ করতেছে, অনেক দূর এগিয়েছে, অনেক দূর নিজেরাও সেটা। এবং আপনারা শুনলে আরো খুশি হবেন, দেখেন ওয়ার্ল্ডে এখন গ্রিন ফ্যাক্টরি আছে টোটাল 10টার মধ্যে বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি হচ্ছে 60টা। আপনি দেখেন, এটা তো আমাদের জন্য 2016 আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। মোহাম্মদুল্লাহ, হোলি আর্টিজানের কারণে কি ধরনের প্রভাব? আসলে হোলি আর্টিজানের যে ব্যাপারটা সেটা হচ্ছে আসলে এটা আমাদের রেপুটেশনের সংকট তৈরি হয়েছে। আপনি দেখেন, আলটিমেটলি বায়াররা আগে সবসময় বাংলাদেশে এসে আমাদের সাথে অন টেবিলে বসে মিটিং করে আমাদেরকে তারা অর্ডার দিত। এখন যে জিনিসটা হয়েছে, দেখা যায় যে তারা দেশে আসতে ভয় পায়। এখন দেখা যায় যে, দেখেন, আমি কিছুদিন আগে থাইল্যান্ডে গিয়েছি। আমার একটা বায়ার, আমার কানাডিয়ান বায়ার, ও আমাকে অর্ডার দিবে, আমাকে বলে তুমি থাইল্যান্ডে আসো। আমি বললাম কেন? দেখো, আমার তো গভর্নমেন্ট যথেষ্ট এখন সিকিউর করছে প্রতিটা প্লেস, এবং ইভেন আমরা আমাদের গভর্নমেন্ট অনেক টাইপের স্টেপ নিয়েছে যেখানে তুমি 100% সেফটি সিকিউর। তারপরে ও বলছে ওকে ঠিক আছে, এটা আমরা পরে দেখবো, বাট তুমি এই সিজনের জন্য তুমি আসো। তো আমি গেলাম, আমি মিটিং করলাম, আমার অর্ডার আমি নিয়ে আসলাম। তো এখানে যে ব্যাপারটা হয়েছে, দেখা যায় যে আগে আমরা যেরকম দেখা যায় যে সহজে আমাদের বায়ার বাংলাদেশে আসতো, ওদের সাথে আমরা সহজে কমিউনিকেশন করতে পারতাম, এই জায়গাটাতে একটু প্রবলেম তৈরি হয়েছে। বাট এইটা কিন্তু এখন কাটায় উঠতেছে। এটা সবচেয়ে ভালো ব্যাপার যেটা আপনি দেখবেন, আমাদের গভর্নমেন্ট কিন্তু এখন যথেষ্ট ভালো স্টেপ নিয়েছে। দেখেন, একটা স্টেপ আমি আপনাদের বলি, আমি যদি এখন চাই যে আমার কোনো বায়ার আসতেছে, এবং আমি আমার বায়ারকে এইসব মেসেজ দিয়েছিও যে তুমি যদি বাংলাদেশে আসো, এখন তুমি যদি পুলিশ প্রোটেকশন চাও, তুমি যদি ফ্যাক্টরি ভিজিট করতে চাও, ঠিক আছে, তো তোমার সাথে পুলিশ থাকবে, ঠিক আছে। তো এবং আপনি দেখেন আমাদের বাংলাদেশে এটা কি আপনারা চাইলে আমরা চাইলে এখন কিভাবে চাইতে হয়? এটা আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমাদের বায়ারের ডিটেইলস দিতে হবে, আমাদের ডেট দিতে হবে, শিডিউলটা ইচ এন্ড এভরিথিং যদি আমরা দিয়ে থাকি দেই,
তাহলে দেখা যায় যে তারা ওই অনুযায়ী তাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তারা আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিবে, ঠিক আছে। এবং আপনি আরেকটা জিনিস দেখেন, যেটা এখন দেখেন আমাদের আসলে ফরেনাররা ম্যাক্সিমাম কিন্তু আসে হচ্ছে গুলশানে, উত্তরাতে, ধানমন্ডিতে, আপনার বনানীতে, তাই না? আপনি দেখেন এখন কিন্তু অনেক সিকিউর, আপনি দেখবেন সব জায়গায় সিসি ক্যামেরা, সব জায়গায় পুলিশ, র্যাব, আপনার বিডিআর, এখন কিন্তু দেখেন যে অনেক অনেক সেফটি সিকিউর। আমার কাছে মনে হয় যে আগের তুলনায় অনেক সেফ। এখন ফরেনাররা কিন্তু আবার আসা শুরু করছে। এখন লাস্ট কিছুদিন আগে আমি এয়ারপোর্টে গেছিলাম, তো এয়ারপোর্টে আমার তো প্রায় বাইরে যাওয়া হয়, দেখা যায় যে আমি এয়ারপোর্টে গেছিলাম, দেখা যায় যে আগের তুলনায় কিন্তু এখন প্রচুর ইউরোপিয়ান আমেরিকানরা আসতেছে। আমার কাছে সত্যি কথা, আমি এই জিনিসটা দেখে আমার কাছে খুব মানে আবার সেই আশা জাগ্রত হয়েছে যে না, এই ওনারা আমার বায়াররা আসতেছে, তারা আবার বিজনেস শুরু করছে। ইভেন আমি যে ফ্লাইটে আসতেছিলাম এর আগে, ফ্লাইটেও দেখি, আমি ওদের সাথে কথা বললাম এবং ওরা দেখা যায় যে আসতেছে। তো আমরা এটা আমাদের গভর্নমেন্টের স্টেপের কারণে, আমাদের বর্তমান গভর্নমেন্ট অনেক ভালো ভালো স্টেপ নিছে, সত্যিকার অর্থে এটা অনেক শক্তভাবে হ্যান্ডেল করছে। এটার জন্য বর্তমান গভর্নমেন্টকে আমি অনেক ধন্যবাদ জানাই। এটা আমাদের বিজনেসকে ধ্বংসের পথে না নিয়ে আমাদের বিজনেসকে আসলে একটা ভালো জায়গায় নেওয়ার আমরা সেই স্টেপগুলি গভর্নমেন্ট নিছে। অবশ্যই এগুলি অবশ্যই আমাদের সুফল বয়ে আনবে। মোহাম্মদুল্লাহ, আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি আপনাদের সঙ্গে। আশা বাংলাদেশ নিচ্ছে আরেকটা। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। মুস্তাফিজ, আমরা একটু জানতে চাই যে এই বছর তো নানানভাবেই অনেক ভালো সফলভাবেই শেষ হয়েছে, আগামী বছরের কাছে প্রত্যাশা কি, বিশেষ করে আপনার শিল্প সাহিত্যে? আগামী বছর খুব সুন্দর হোক, সেটাই চাইবো। এক্ষেত্রে যেটা ঘটতে পারে সেটা, একটা সেক্টরকে সরকারি মানে একটা দেশ, সে দেশের কর্তা ব্যক্তিরা যদি কোনো বিষয়কে যদি নিজ থেকে এবং সাংগঠনিকভাবে সেটাকে না করে, তুলে না ধরে মানুষের সামনে বা বিশ্বের সামনে, সেই মাধ্যমটা কখনো বাইরে যেতে পারে না। আমার মনে হয় যে সরকারি সংস্থাগুলি এবং সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা একজন চিত্রশিল্পীর জন্য বা এই আর্ট সেক্টরটার জন্য যে সমস্ত কাজ করা দরকার, শিল্পকলার মতো প্রতিষ্ঠান আছে, তরুণদের আরো বেশি স্কলারশিপ তৈরি করে দেওয়া, বাইরে যাওয়ার সুযোগ, এবং শিল্পকলার ক্ষেত্রে কিন্তু আমাদের যে এমবেসিগুলি আছে তারাও খুব বড় ভূমিকা রাখতে পারেন, কিছু কিছু রাখেন, কিন্তু সেটা এখন সেই তাদের মধ্যে যোগাযোগটা খুবই কম। এই যোগাযোগটা বেড়ে গেলে একজন আর্টিস্টের ক্ষেত্রে সারা অনেকগুলি সুযোগ তৈরি হয়, অনেক দেশে যাওয়ার। যেমন গত বছর আমার আমেরিকাতে এক্সিবিশন হলো, আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে অ্যাপ্লাইও করেছিলাম, কিন্তু এমবাসি আমাকে ভিসা দিল না। আমাকে ওখান থেকে একটা ইউনিভার্সিটি ইনভাইট করলো, তারপরও আমি যেতে পারলাম না। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় যদি আমার পক্ষে আমাকে সহযোগিতা করতো, নিশ্চয়ই যদি একটা লেটার পাঠাতো, নিশ্চয়ই আমাকে সুযোগটা দিত। সেই ক্ষেত্রে আমার মতো একজন তরুণ বিশ্বে আমেরিকার মতো একটা জায়গায় একটা এক্সিবিশন করতে পারা মানে কি একটা দেশের আর্ট সেক্টরকে ওখানে রিপ্রেজেন্ট করা। এইভাবে আরো অসংখ্য জায়গায় সরকারের পক্ষ থেকে সহযোগিতা আসতে পারে। সে তরুণরা পৌঁছে যাক বিশ্বের বিভিন্ন প্রান্তে, তরুণ চিত্রশিল্পীরা পৌঁছে যাক বিভিন্ন জায়গায়। অবশ্যই। এবং এখন আসলে পৃথিবীতে তো একটাই পৃথিবী, সেখানে একটা কমন প্ল্যাটফর্মে যেতে না পারলে আসলে শুধু বাংলাদেশের মধ্যে পড়ে থেকে একজন আর্টিস্টের কি বা করার আছে আর কি। মৌ, আপনার কাছ থেকে একই বিষয়েই জানতে চাই যে চলচ্চিত্রের ক্ষেত্রে আগামী বছরটা কি জিনিস প্রত্যাশা করেন সরকারের কাছ থেকে, অথবা যারা ফিল্ম মেকার আছেন তাদের কাছ থেকে? এই প্রসঙ্গে, ভাইয়ের প্রসঙ্গে একটু বলতে চাই যে উনি যেরকম ভিসা পাননি, আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। আমি যখন ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করলাম, ওরা আমাকে ভিসা দিল না। ইন্ডিয়ার জন্য অ্যাপ্লাই করলাম, ইন্ডিয়াও আমাকে ভিসা দিল না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু ইনভাইটেশন ছিল, ফেস্টিভ্যালগুলো থেকে ইনভাইটেশন আসে, কিন্তু তারপরেও যখন এখন এগুলো তো আসলে আমার ব্যক্তি উদ্যোগে করা খুব কঠিন ব্যাপার, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে এখন আসলে মানে রাষ্ট্রের সীমার জায়গাটা আসলে এখন আর নাই, বিশেষ করে আর্টের ক্ষেত্রে কখনোই ছিল না, এখনো নাই। কারণ এখন আসলে আমরা কাজ করতেছি পুরা পৃথিবীর জন্য, পুরা পৃথিবীর মানুষের কথা ভেবে, মানুষের টেস্টের কথা ভেবে, চিন্তার কথা ভেবে। আমার চিন্তার সাথে আমি অন্য কোনো একটা দেশে একজন আমার মতো আরেকজন আছেন হয়তো, যার সাথে আমি কানেক্ট করার চেষ্টা করছি, সেটা সিনেমা দিয়ে হোক, পেইন্টিং দিয়ে হোক, বা অন্য কোনো কাজ করে হোক, লিখে হোক। তো এই জায়গাগুলোতে তো একটা সমন্বিত উদ্যোগ দরকার সরকারের পক্ষ থেকে, অবশ্যই খুবই দরকার। কারণ প্রাতিষ্ঠানিকভাবে ডিসিশন না হলে আসলে ব্যক্তি উদ্যোগে খুব বেশি আগানো যায় না। প্যাশন নিয়ে হয়তো অনেকখানি আগানো যায় আমরা যেটা করছি, কিন্তু একটা জায়গায় গিয়ে আসলে থেমে যেতে হয়।
তো এই ক্ষেত্রে আমি নিজে কোনো সুপারিশ করতে পারবো না, কিন্তু সেটা রাষ্ট্র একটা বিষয় আমার কাছে মনে হয় যে যখন বাউন্ডারিটা আমি ক্রস করব, এবং সেটা তো অবশ্যই আমাদের সবারই উদ্দেশ্য, সেই জায়গাটায় আসলে একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অনেক বেশি প্রয়োজন, এবং সেটা যারা তরুণ আছে তাদের জন্য অনেক বেশি জরুরি। এবং সবার জন্য যখন প্রয়োজন। এবং যেটা হয় যে আপনি আপনার মতো যদি আমি চিন্তা না করি, আপনি আমাকে আটকে দিতে চাচ্ছেন, এই জায়গাটা আসলে খুলতে হবে। এবং যখনই আপনি চিন্তার জায়গাটা আটকে দিবেন, তখন আসলে সেই রাষ্ট্রের সাংস্কৃতিক বিকাশের কথা বলেন বা চিন্তার বিকাশের কথা বলেন, সেটা মুখ থুবড়ে পড়বে। সেই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট একটা বিষয় আরেকটু জানতে চাই, যে দেশের মধ্যেই যারা দর্শক আছে আপনাদের ক্ষেত্রে অন্তত, সেক্ষেত্রে তাদের সঙ্গে আরো বেশি যোগাযোগের জন্য কি করণীয় আছে? আপনারা নিজেরাও এ নিয়ে কখনো চিন্তা নিশ্চয়ই করেন, সেটা কি? আমি একজন ফিল্ম মেকার হিসেবে দায় নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে আমার সিনিয়ররা বা আমাদের একটা কমন টেন্ডেন্সি হয় যে বারে বারে আমরা বাজারের কথা চিন্তা করে কাজ করতে চাই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমার যেটা মনে হয়, যে আপনি যদি একটা ভালো কাজ করতে চান এবং আপনি যদি আপনার দর্শকের সাথে, পাঠকের সাথে যোগাযোগ স্থাপন করতে চান, আপনি আসলে তার ভাষায় কথা বলার চেষ্টা করবেন, সে কোনভাবে চিন্তা করে সেটাকে ধরার চেষ্টা করবেন, সেই ভঙ্গিতে কাজ করার চেষ্টা করবেন। কিন্তু আমরা একটা কমন টেন্ডেন্সি থাকে, আমার মার্কেট কি চায়, আমরা একটা ধরে নিচ্ছি যে এইভাবে আমরা ভাবি। আমরা না, মানে আপনি আপনার পাশের বাসার মানুষটা কিভাবে কথা বলে, আপনার বাজারে যে লোকটা মাছ বিক্রি করছে সে কিভাবে কথা বলে, আপনার প্রতিবেশী বা একজন গ্রামের মানুষ কিভাবে কথা বলে, সেই বা চিন্তা করে, সেই বিষয়গুলো আসলে কানেক্ট করার ব্যাপার আছে। ভালো ছবি বলে কিছু নাই যদি না আপনি যতক্ষণ পর্যন্ত আপনি যোগাযোগটা তৈরি করতে না পারবেন। খুবই ঠিক কথা, যে আমরা যোগাযোগ করার ক্ষেত্রে আসলে আরো যদি মনোযোগী হই, তাহলে হয়তো আমরা পুরো সেক্টরের জন্য এটা একটা বড় লাভবান হব। মোহাম্মদুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই যে ব্যবসার ক্ষেত্রে আগামী বছরে কি কি প্রত্যাশা আছে, যেগুলি হলে আপনাদের ব্যবসা আরো ভালো হবে? প্রথমেই আপনাকে আমি বলেছি যে আমাদের আসলে রেপুটেশন সংকটে আমরা পড়েছি। তো গভর্নমেন্টের আসলে আমাদের এটা হচ্ছে একটা কান্ট্রি রেপুটেশন, আসলে এটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের না। গভর্নমেন্টের কিন্তু এটা সুন্দর একটা উদ্যোগ নেওয়া উচিত আমাদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য, আমাদের কান্ট্রির মার্কেটিং করার জন্য, যে আমরা দেখো আমরা এই স্টেপগুলি নিয়েছি, তোমরা আমাদের দেশে নিশ্চিন্তে ব্যবসা করতে পারো, তোমাদের ব্যবসার কোনো ধরনের সমস্যা নাই। এবং আমি সেকেন্ডলি আরেকটা যেটা ইস্যু দেখেন, আজকে আমরা দেখা যায় যে আমরা যেহেতু গার্মেন্টসের ব্যবসা করি, আমাদের মূল কাজটা হচ্ছে ফ্যাব্রিক নিয়ে, ঠিক আছে। আমরা দেখা যায় আজকে গ্যাস সংকটে আছে, আমরা দেখা যায় যে আমাদের ফ্যাব্রিকগুলি দেখা যায় যে গ্যাসের প্রেশার কম থাকার কারণে আমরা টাইমলি ফ্যাব্রিকগুলি আমরা ইনহাউস করতে পারতেছি না। যেখানে আমরা ফ্যাব্রিক ঠিকমতো ইনহাউস করতে পারতেছি না, সেই জায়গায় কিন্তু আমরা শিপমেন্টটা ইন টাইমে দিতে পারতেছি না। শিপমেন্টটা ইন টাইমে না দেওয়ার কারণে দেখা যায় যে আমাদের ডিসকাউন্ট আসতেছে, নাহলে মালটা এয়ার হয়ে যাচ্ছে। তো গভর্নমেন্টের এই যে গ্যাসের ক্ষেত্রে আমার গভর্নমেন্টের কাছে এটা অনুরোধ থাকবে, গভর্নমেন্ট যদিও গ্যাস নিয়ে প্রচুর কাজ করতেছে, প্রচুর ফরেন কোম্পানি এখন গ্যাস নিয়ে ইনভেস্টমেন্ট করতেছে, ঠিক আছে, কিন্তু 2017-এ আমার সবচেয়ে বেশি থাকবে এই দুইটা জিনিস, গ্যাস এবং আমাদের এই কান্ট্রি রেপুটেশন, সেটা রেপুটেশনের ব্যাপার একটা কোম্পানির দ্বারা সম্ভব না। এটা হচ্ছে গভর্নমেন্টকে এটা উদ্যোগ নিতে হবে, গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলিতে এগুলি একটা শক্ত একটা উদ্যোগ। আমরা মনে করি যে একটা এমন ভাবে উদ্যোগ নেওয়া উচিত যাতে পুরো সেক্টরটা পুরো সেক্টরটা, শুধু নট অনলি গার্মেন্টস সেক্টর, সেটা অনেক কাজে আসে। মোহাম্মদুল্লাহ, আমাদের পক্ষে আর আলোচনা করার সুযোগ নেই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আশা করি যে আগামী দিনগুলো আরো বেশি সাফল্য নিয়ে আসবে আপনাদের। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরে।